ছাত্র জনতা লং মার্চ একদিন আগে 5ই আগস্ট দিয়ে দিল। আগামীবার এবার 5ই আগস্ট দেওয়ার কারণে দুপুর বেলায় হেলিকপ্টারে পালাবার পথ খুঁজে পেয়েছে। এরপরে যেই ফ্যাসিবাদী তৈরি যদি হতে চায় বাংলাদেশে কেউ, তখন আর 5ই আগস্টের জন্য অপেক্ষা করা হবে না। 4ঠা আগস্ট সেই লং মার্চের মাধ্যমে চিমটি চিমটি করে যেভাবে গণভবনের দেয়াল খসিয়ে ফেলা হয়েছে, ফ্যাসিবাদের প্রতি ইঞ্চি গা শরীর থেকে বাংলার মানুষ ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। কাজেই সকল বন্ধু বান্ধবদেরকে, আমাদের আপনজনদেরকে, রাজনৈতিক মিত্রদেরকে সবাইকে হুঁশিয়ার করি, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শাসতে যায় না। বাংলার মানুষ কিন্তু একবার যদি ক্ষিপ্ত হয়ে উঠে খুব খতরনাক হয়ে যায়, খুব খতরনাক হয়ে যায়। কাজেই ক্ষমতায় আসার স্বপ্ন জেগেও দেখতে পারেন, খবরদার ফ্যাসিবাদী হওয়ার চিন্তাও কেউ করবেন না, স্বপ্নও দেখবেন না। খবরদার এই স্বপ্ন দোষ যদি কারো হয়, ফ্যাসিবাদী হওয়ার স্বপ্ন দোষে যদি কেউ আক্রান্ত হন, শেখ হাসিনা থেকে পরিণাম শিক্ষা গ্রহণ করবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমি আরেকটা কথা বলতে চাই, অনেকেই আমাদেরকে মনে করেছিল আমরা হয়তো বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা হয়তো সংসদের সদস্য পদ নিশ্চিত করব, অথবা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি নিশ্চিত করব। আমরা সেই পথে না হাঁটায় অনেকেই মর্মাহত হয়েছেন, অনেকে আফসোস করছেন, অনেকে বিস্মিত হয়েছেন। কিন্তু কেন আমরা নিশ্চিত সেই প্রাপ্তির পথ পরিহার করে আমরা কেন দেশের সাধারণ জনতার কাতারে নেমে আসলাম? আমি সেই রহস্য আজ এই ময়মনসিংহের মাটিতে দাঁড়িয়ে, ইসলামের দুর্ভেদ্য ঘাঁটি আমাদের পূর্বসূরীদের এই মাটিতে দাঁড়িয়ে আমি সেই রহস্য উন্মোচন করছি। সেটা হলো এই, আমাদেরকে অনেকে অফার করেছিল, তোমরা লভ্যাংশ নিয়ে যাও, মালিকানা দাবি করো। আমরা বলেছি লভ্যাংশ নয়, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রের মালিকানা চাই। তারা আমাদেরকে লভ্যাংশ দিতে চায়, 10% না 20% নেন, 25% নেন। আমরা বলেছি আমরা 25% লভ্যাংশ চাই না, 10% মালিকানা চাই। কথাটা আমাদের পরিষ্কার। বিগত 14 মাস পর্যন্ত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে সংস্কার কার্যকলাপ পরিচালিত হয়েছে, এই সংস্কারের মধ্যে দেশ, জাতি এবং জনগণের যে ইচ্ছা এবং অভিপ্রায় ছিল, এবং ফ্যাসিবাদকে চিরতরে রুখে দেওয়ার যেই সকল প্রস্তাবনাগুলো ছিল, সেই সকল প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিটি মৌলিক প্রস্তাবের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। কোন একটি প্রস্তাবের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের মতামতের বিন্দু মাত্র কোনো তোয়াক্কা করে নাই। তারা কারোর সাথে জোট করবে না বলে শুরুতেই সিদ্ধান্ত নিয়েছে। জোট করবে না মানে হলো কাউরে শেয়ার দিবে না, শুধুমাত্র ভিক্ষা দিতে চায়। আমরা বললাম আমরা বাংলাদেশে আগামী দিনে ভিক্ষা প্রাপ্তির রাজনীতি করব না, অংশীদারিত্ব মালিকানা প্রাপ্তির রাজনীতি করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষেপে বললাম, আকারে ইঙ্গিতে বললাম, অন্য কোন দলকে নিয়ে সমালোচনা করা, কটাক্ষ করা এটা আমার রাজনৈতিক আদর্শের পরিপন্থী। শুধু আমি এতটুকু বলতে চাইলাম যে বাংলাদেশে ইসলামপন্থীরা অন্যের উপর নির্ভর করে রাজনীতি করতে চায় না। আমরা চাই নিজের পায়ে দাঁড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে, স্বাধীন বাংলার মাটিতে, রক্ত দিয়ে কেনা বাংলার মাটিতে মালিকানা সূত্রে রাজনীতি
যদি কেউ সম অধিকারের ভিত্তিতে আমাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করতে চায়, সাদর আমন্ত্রণ জানাই। ভিক্ষার থলি আমাদের দিকে কেউ হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সেই ভিক্ষার থলিকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটাই হলো আমাদের রাজনীতির দর্শন। এটার ভিত্তিতে আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুন ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার শপথ নিয়ে মাঠে নেমেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদের কাতার প্রলম্বিত হচ্ছে। আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পক্ষকে উদাত্ত আহ্বান জানাই, যারা যারা আছো, বিগত ফ্যাসিবাদী আমলের যারাই নিগৃহীত হয়েছে, যারাই জুলুমের শিকার হয়েছে, জুলাই বিপ্লবের যারাই অংশীজন, আসো এক টেবিলে বসি অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করি। অন্য সকলকে বাদ দিয়ে যদি শুধুমাত্র একদলীয় কায়দায় আমার পাকিস্তানি কোনো ব্যবস্থা আমার বাংলাদেশে বাস্তবায়নের ষড়যন্ত্র চলে, আবার জুলাই হবে, আবার শাপলা চত্বর হবে। আমি প্রতিটি রাজনৈতিক পক্ষকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সৎ সাহসিকতার সাথে, ভিতরে কোনো কপটতা না রেখে যার যার ইচ্ছা এবং অভিপ্রায় জনতার সামনে ওপেন করে দিন। এবং আমি এটাও বলতে চাই, আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা অতীতের 11টি সংসদ নির্বাচনের মতো নয়। এবারের নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট হবে জুলাইয়ের বিপ্লবের স্বীকৃতির জন্য জুলাই সনদের গণভোট। সেই জুলাই সনদ যদি আমাদের দাবি মোতাবেক বাংলাদেশে আইনি ভিত্তি পায়, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পায়, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে ক্ষমতার মস্তদে গিয়ে নতুন কোন শেখ হাসিনা তৈরি হবে না। এই জন্য গণভোটে দুটি ব্যালট থাকবে, একটি না আর একটি হার ব্যালট। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ৭২-এর দালালির পন্থী না ২৪-এর বিপ্লবকামী স্বাধীনতাকামী? আপনারা যদি আপনারা ২৪-এর বিপ্লব পন্থী হয়ে থাকেন তাহলে হা ভোটের ব্যালটে সিল মারতে হবে। হা ভোটের ব্যালটে কারা কারা সিল মারবেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে আসে, বুঝে নেবেন সে হলো ফ্যাসিবাদের দোসর, সে হলো বাংলাদেশ বিরোধী ভিন দেশীর দালাল। রাজনৈতিক ভাবে তাকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশে শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনার কোন প্রেতাত্ম বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হা ব্যালট জয়যুক্ত হয়ে আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে ৪৭-এর দেশ বিভক্তির আঙ্গিকেই আগামীর বাংলাদেশ চলবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে ২০১৩ সালের শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্তের প্রতিদান বাংলার মাটিকে পরিশোধ করতে হবে। তাই আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি কার্যকর করার জন্য হা ভোটের পক্ষে। আপনারা প্রতিটি মানুষের কাছে কাছে, প্রতিটি ঘরে ঘরে হা বাক্সে ভোট দেওয়ার এই পয়গাম আমাদের পক্ষ থেকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সেই সঙ্গে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অতীতে ক্ষমতার পালাবদল হয়েছে অনেক। ক্ষমতার পালাবদল হলে বড় বড় শিল্পপতিদের ভাগ্যের পরিবর্তন হয়। অতীতে আমরা দেখেছি ক্ষমতার পালাবদল হলে রাজনৈতিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়। মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, শ্রমিক জনতা, দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। শুধু একটা শুভঙ্করের ফাঁকের হিসাব দেখানো হয়।
একটা হিসাব দেখানো হয়। কি হিসাব? বলে যে পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। কি ইনকাম? কি বললাম? পার ক্যাপিটা ইনকাম ইংলিশ শব্দ আর কি, অর্থনীতির পরিভাষা। বাংলায় বলে মাথা পিছু আয়, মানে গড় আয় বেড়েছে। কি আয়? তারা দেখায় বিশাল গড় আয় বেড়েছে। এই গড় আয় বাড়ার হিসাবটা আগাগোড়া পুরাটাই হলো শুভঙ্করের ফাঁক। একজন গল্প আছে, এক সাহেব, তিনি সবসময় এরকম আপ টু ডেট গড় আয়ের হিসাব করে, গড় হিসাব করে তিনি চলেন। চলতে চলতে একটা খালের পাড়ে এসে উপনীত হয়েছেন, এখন খাল পার হবে। এখন জিজ্ঞাসা করতেছে স্থানীয় একজন ব্যক্তিকে, গ্রাম্য, ভাই এই খালে পানি কতটুকু আছে, এখান দিয়ে কি আমি পায়ে হেঁটে পার হতে পারবো? বলতেছে যে না, পারবেন না। কেন? খালের মধ্যখানে 5 হাত পানি। খালের মধ্যখানে 5 হাত পানি হোক, খালের মধ্যে গড় পানি কতটুকু আছে সেটা বলো। গড় পানি তো মাপতে হবে, মাপো। দেখলো যে মধ্যখানে 5 হাত, এই পারে 1 হাত, ওই পারে 1 হাত। কয়বার যোগ দাও? 5 আর 1 6, 6 আর 1 7। কয়বার? 7কে 3 দিয়ে ভাগ দাও। 3 জায়গা দিয়ে মাপছে, 7কে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে পড়ছে 2.25 হাত। কয় গড় পানি আছে এখানে 2.25 হাত। 2.25 হাত মেপে দেখে নিজের হাঁটু পর্যন্ত হয়। কয়বার আরামসে পার হওয়া যাবে। 2.25 হাত পানি যেহেতু গড়ে আছে, এই জন্য কোনো সমস্যা হবে না। আপনারা বলেন, এই খালের পানি গড় করে যদি 2.25 হাত পানি পাইবে, 5 হাত গভীর মধ্যখানের খাল যদি কেউ পার হতে চায়, সে নিরাপদে পার হতে পারবে না 5 হাতের পানিতে তলিয়ে যাবে সে? তোমরা পার ক্যাপিটা ইনকাম শিখাও, মাথা পিছু আয়ের হিসাব দাও। দিল্লিতে বসে আমি জিজ্ঞাসা করতে চাই, আমার দেশের রিকশাওয়ালাদের ইনকাম কত বেড়েছে? আমি প্রশ্ন করতে চাই, আমার দেশের গার্মেন্টসের আমার মা বোনদের আয় কতটুকু বেড়েছে? আমি প্রশ্ন করতে চাই, মিল, ফ্যাক্টরি, কল কারখানায় চাকরি করা আমার শ্রমিকদের ইনকাম কতটা বেড়েছে? আমি প্রশ্ন করতে চাই, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যারা নিজেদের জমিতে ফসল ফলায়, আমার সেই কৃষকের আয় কতটুকু বেড়েছে? তারা বলে যে না, এইভাবে হিসাব করা যাবে না, গড় হিসাব করতে হবে। কৃষকের বেড়েছে 1 টাকা, শ্রমিকের বেড়েছে 1 টাকা, দুর্নীতিবাজের বেড়েছে 5 টাকা, গড় হলো 2.25 টাকা। তোমাদের টাকা বেড়েছে। যারা বাংলাদেশে 3টা বাড়ি করবার পর রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়া করেছে, ইনকাম তাদের বেড়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে তারা ডিজিটাল কায়দায় বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। যেহেতু দুর্নীতি বেড়েছে, এই জন্যই গড় আয় বেড়েছে। আমি অর্থনীতির ছাত্র। এই যে দুর্নীতি এবং চুরি অর্থনীতির সূত্রে, এগুলোকেও ইনকামের মধ্যে দেখানো হয়। এই জন্য আমার দেশের দুর্নীতিবাজ আমলারা, দুর্নীতিবাজ ক্ষমতাসীনরা যত টাকা চুরি করে, এগুলো সব ইনকাম। কাজী জনগণের যত সম্পদ তারা চুরি করতে পারে, গড় আয় তাদের বাড়ে। এই হলো বাংলাদেশের বিগত দিনের উন্নয়নের রোল মডেলের গল্প। আমরা কথা দিচ্ছি, ইসলাম প্রদত্ত অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হলে গড় আয় শুধু বাড়বে না, বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। আরেকটা শুভঙ্করের ফাঁক আছে, আরেকটা ইনকাম ফাঁক আছে শুভঙ্করের, এটাও বলে দিয়ে যাই। এইভাবেই ধোঁকা দিয়েছে শেখ হাসিনা। সে সরকারি চাকরিজীবীদের 2 দিন পর পর বেতন বাড়ায় দিত। ছিল এটা অর্থনীতিতে। এটার যে শুভঙ্করের ফাঁক। অর্থনীতির 2টো মৌলিক পলিসি থাকে। অর্থনীতির মৌলিক 2টো পলিসির ভিত্তিতে রাষ্ট্র চলে। একটাকে বলে ফিসক্যাল পলিসি, আর একটাকে বলে মনিটারি পলিসি। মনিটারি পলিসির মধ্যে টাকা ছাপানো,
দেশের মধ্যে মুদ্রা বিপুল পরিমাণ ছাপিয়ে দিলে দেশে এখন মনে করেন সম্পদ আছে 10 লক্ষ কোটি টাকার। আপনি যদি 10 লক্ষ কোটি টাকার সম্পদের বিপরীতে আপনি যদি 20 লক্ষ কোটি টাকার মুদ্রা ছাপিয়ে দেন, তাহলে আপনার সম্পদ 20 লক্ষ কোটি টাকার হলো না, কিন্তু মুদ্রা কিন্তু 20 লক্ষ কোটি টাকার হয়ে গেল। সে এই ধোঁকাবাজি করেছে বাংলাদেশের মানুষের সাথে। বছর বছর মুদ্রা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন যখন বেড়েছে, বাজারের মূল্য বেড়ে গিয়েছে। সেই সাথে তালে তালে সাধারণ মানুষের, সরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে 50%, সাধারণ মানুষের বেতন বেড়েছে 25%, জিনিসপত্রের মূল্য বেড়েছে 75%। এতে কি হয়েছে? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্যমূল্য আরো বেশি দূরে সরে গিয়েছে। এই সমস্ত ধোঁকাবাজির মাধ্যমে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, ধোঁকাবাজির অর্থ ব্যবস্থা নয়, ধোঁকাবাজি প্রতারণার রাজনীতি নয়। আমরা মেহনতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের অর্থ ব্যবস্থা, রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রতীক নিয়েছি। আমাদের প্রতীক রিকশা, আমাদের প্রতীক মেহনতি মানুষের প্রতীক, গরিব মানুষের প্রতীক, এটা হলো শ্রমিকের প্রতীক, এটা হলো সাধারণ মানুষের যানবাহন এই রিকশা। এটাই প্রতীক আমরা কেন বেছে নিলাম? আমরা জাতিকে পয়গাম দিতে চাই, আমরা গাড়িওয়ালাদের ভাগ্যের উন্নয়ন নয়, রিকশা যাত্রী, রিকশা চালকদের ভাগ্য উন্নয়নের রাজনীতি করব। এই রিকশা প্রতীক আমি আমার ভাই মোশতাক আহমদ ফারুকের হাতে আমানত রেখে গেলাম, তাকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে একবারের জন্য সুযোগ প্রদান করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেশ জাতি ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করব না, কোন রক্তচক্ষুর পরোয়া করব না। অতীতেও আমরা শুধুমাত্র দেশের কথা বলার অপরাধে আমার বাংলাদেশের অধিকার হরণকারী, বাংলার মানুষের অধিকার হরণকারী, অর্থের অধিকার, ভোটের অধিকার হরণকারী বছরের পর বছর নির্মম কায়দায় অন্ধকার কারা প্রকোষ্ঠে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে। আমরা জুলুম মেনে নিয়েছি, দেশের মানুষের অধিকারের প্রশ্নে, ইসলামের প্রশ্নে জালিমের সামনে মাথা নোয়াই নাই। আপনাদের সঙ্গে আমি অঙ্গীকার করছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের প্রতীকে ভোট দিয়ে আমার ভাইকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি আপনাদেরকে কোনো নেতা উপহার দিতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি আপনাদেরকে একজন সেবক উপহার দেব। তিনি নেতৃত্বের ছড়ি করাবেন না, তিনি আপনাদের খাদেম হয়ে আপনাদের দরবারে দরবারে গিয়ে আপনাদের সেবা করবেন ইনশাআল্লাহ। শুধু তিনি নন, এবং এটাও বলে দেই, জয় হোক পরাজয় হোক, মাঠে নেমেছি জনগণের সেবা করবার জন্য। এই জনগণকে নিয়ে আমরা রাজনীতি ময়দানে অবিচল সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। আমাদের আমি আবার দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তিকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারাই মৌলিক প্রশ্নে একমত হবেন, মালিকানার ভিত্তিতে আমরা শেয়ারিং এর ভিত্তিতে দেশ চালাবো, শুধু আপনি মালিক হয়ে অন্যদেরকে খয়রাত দিবেন, সেই রাজনীতির দিন শেষ। আসুন সকলে মিলে জুলাইয়ের অংশীজন, জুলাই বিপ্লবের অংশীজন, বিগত ফ্যাসিবাদের আক্রমণ জুলুমের শিকার সব মজলুম পক্ষ আসুন হাতে হাত রাখি আগামীর বাংলাদেশ
ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলি। আর যদি কেউ নিজের বড়ত্বের দাম্ভিকতায় নিজেকে সেপারেট রাখতে চায়, আমি বাংলার মানুষের কাছ থেকে যেই আভাস পাচ্ছি, বাংলাদেশের মানুষ আর কোন অভিজাত জমিদার শ্রেণীকে তাদের শাসক হিসেবে দেখতে চায় না। বাংলার মানুষ জুলাই বিপ্লবের পরে শিখে গিয়েছে, ছাত্র শ্রমিকরাই বিপ্লব করে, বড় লোকরা শুধুমাত্র জমিদারি করতে জানে, জনগণের সেবা করতে জানে না। ইনশাআল্লাহ জনগণের অধিকার নিয়ে, জনগণের জন্য ইনশাআল্লাহ আমরা রাজনীতি করব।